তো আমরা বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ আসলে এই বন্যার্তদের পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি, আর যার জন্যই আমরা বিদ্যাবাড়ির সম্মানিত সকল শিক্ষক, সকল কর্মী এবং যত কিছু রয়েছে আমাদের, তাদের ওই ভর্তির 20% টাকা যুক্ত করা হবে এখানে। এবং 4 নাম্বার যে ব্যাপারটা হচ্ছে আমাদের এমআই প্রধান মুকুল স্যারের। আসসালামু আলাইকুম। বিদ্যাবাড়ির ডিজিটাল ক্লাসরুম থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ রফিকুল ইসলাম। লাইভের শুরুতেই আপনাদের কাছে জানতে চাই, আপনারা কে কোথায় থেকে আজকের এই লাইভে যুক্ত হচ্ছেন সেটি অবশ্যই জানাবেন। এবং বিশেষ করে সেই সকল ভাই বোনেরা বেশি কমেন্ট করবেন যারা বন্যার দুর্গত যে এলাকাগুলো রয়েছে, বিশেষ করে যে সকল অঞ্চলে বন্যা কবলিত হয়েছে, অর্থাৎ ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর, চাঁদপুর, চট্টগ্রাম, খাগড়াছড়ি সহ আরও বিভিন্ন জেলা কিন্তু বন্যা দিয়ে আক্রান্ত হয়েছে। তো যে সমস্ত জেলা বন্যা আক্রান্ত হয়েছেন, এই সমস্ত জেলা বা জেলার আশেপাশে থেকে যারা যুক্ত হয়েছেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন যে আসলে আপনার সার্বিক পরিস্থিতি কী। তবে বাংলাদেশে বর্তমান যে বন্যাটা হচ্ছে, এই বন্যায় যে ক্ষতিগ্রস্তটা, বিভিন্ন মানুষের হাহাকার, তাদের বাঁচার আর্তনাদ, এই আর্তনাদ আসলে আমরা খুবই মর্মাহত এই আতঙ্কের জন্য। উনি সমস্ত মানুষগুলো যে আতঙ্কের মধ্যে আছে, এমন একটা অবস্থা যে কোনো কোনো ক্ষেত্রে মানুষের খোঁজ পর্যন্ত পাওয়া যাচ্ছে না, উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে, এরকম একটা অবস্থার মধ্যে আছে। তো যাই হোক, আমরা সার্বিক পরিস্থিতি নিয়ে বন্যা দুর্গত অঞ্চল যেগুলো রয়েছে, সেই বন্যা দুর্গত অঞ্চল মানুষদের সহায়তার জন্য সবার কাছেই বিনীত অনুরোধ করা হয়েছে। অনেকে অনেকভাবে সহযোগিতা করছেন। তো আমরা সার্বিকভাবে আসুন বন্যার্ত মানুষদের পাশে দাঁড়াই। আর আমরা আজকে যে মূল আলোচনাটা করব, বন্যা দুর্গত আসলে মানুষদের কতটা দুর্ভোগ রয়েছে সেই বিষয়গুলো নিয়েই আমরা কথা বলবো। অনেকে যুক্ত হয়ে গেছেন। আপনারা যারা যুক্ত হচ্ছেন, আমাদের আজকের এই লাইভ সেশনটি আপনারা আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন, ডিরেক্টলি শেয়ার করে দেবেন। আজকে কাউকে মেনশন করার দরকার নেই। আজকের এই লাইভে আপনারা ডিরেক্টলি আজকের এই লাইভটা শেয়ার করে দিবেন। বন্যা প্রতি বছরই কিন্তু বাংলাদেশে বন্যা হয়, কম এবং বেশি। আমরা জানি, দেখবেন যে বিভিন্ন সালে বড় বড় বন্যা অনুষ্ঠিত হয়েছে কিন্তু বাংলাদেশের বিভিন্ন সালে। ওকে, আর আপনারা হচ্ছে যে আফনান কমেন্ট করেছেন ক্লাসগুলো স্থগিত চাই। ওকে, আমাদের আজকে থেকে বিদ্যাবাড়ির সিদ্ধান্ত নিয়েছে কিন্তু, হ্যাঁ, এই স্থগিতের ব্যাপারগুলো নিয়ে আমরা কথা বলবো, সার্বিক বিষয়গুলো নিয়ে কথা বলবো। চলুন আমরা একটু দেখে আসি। আমাদের স্লাইডে আসলে আজকে তেমন কিছু পড়াবো না। আজকে মূল আলোচনাটা হচ্ছে বন্যা দুর্গত যে অঞ্চলগুলো রয়েছে, এই অঞ্চলগুলোর সার্বিক পরিস্থিতিটা কি, এটা নিয়ে কথা বলবো। এবং যারা যুক্ত হচ্ছেন, আপনাদের অভিমতটা কি, এটাও অবশ্যই আপনারা জানাবেন। আমরা বন্যাটা, আমি যেটা বলছিলাম যে বন্যা প্রতি বছরই কিন্তু বাংলাদেশে অনুষ্ঠিত হয়, প্রতি বছর, কম আর বেশি। তো দেখা যাচ্ছে যে বিভিন্ন সময়ে বিভিন্ন জেলা এই বন্যার দ্বারা আক্রান্ত হয়। তবে এই বন্যার অনেকাংশের জন্য বাংলাদেশ নিজেই দায়ী। হয়তো অনেকে অন্য অন্য কারণ দেখতে পারেন, বাট আমি পার্সোনালি মনে করি আমরা বাংলাদেশিরা এই বন্যার জন্য বেশি দায়ী। কেননা আমরা নদী খনন তো দূরে থাক, নদীতে ভরাট করি, নদী ভরাট করি, খাল বিল ভরাট করে পানি যে প্রবাহ, পানির যে প্রবাহমান ধারা, এই ধারা কিন্তু থাকে না। সো পানির ধারাটাকে আমরা রোধ করছি, বিভিন্নভাবে নদী দখল করা হচ্ছে, খাল বিল দখল করে ঘর বাড়ি নির্মাণ করা হচ্ছে। এটা কিন্তু বন্যা হওয়ার একটা ঝুঁকিপূর্ণ একটা, কারণ পানির যে স্বাভাবিক প্রবাহ ধারা এটা কিন্তু থাকছে না। পাশাপাশি আসেন আরও তো রয়েছে, বিশেষ করে বাংলাদেশ এবং ভারতের যে আন্তঃসীমান্ত নদী রয়েছে, এই আন্তঃসীমান্ত নদী কিন্তু একটা কারণ এখানে ভারত দেখবেন যে আপনারা হচ্ছে যে অনেক ব্যারেজ নির্মাণ করেছে তাদের এই পানিটাকে প্রপারলি ইউজ করার জন্য, তাদের জন্য। আর এই প্রপারলি ইউজটাই বাংলাদেশের জন্য হয়ে গেছে মারাত্মক ক্ষতিগ্রস্ত। কারণ দেখা যাচ্ছে আমরা খরা মৌসুমে পানি পাই না, কিন্তু বর্ষাকালে পানি দিলাম তো দিলাম, এমন একটা অবস্থা হয়ে গেছেন। হ্যাঁ, তো এখন আমাদের যে ফ্যাক্ট, আমরা কমেন্ট করেছেন অনেকে, স্যার আপনারা কিভাবে সহযোগিতা করতে চান বলে সিদ্ধান্ত নিয়েছেন, যে অবশ্যই কথাগুলো বলবো আজকে। তো তার আগে চলুন আমরা একটু জেনে নিই যে আসলে বাংলাদেশ এবং ভারতের মধ্যে যে নদীগুলো রয়েছে, এই নদীগুলো বিষয়গুলো একটু জেনে আসি। চলুন, দেখেন বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতগুলো রয়েছে। খুবই পরীক্ষার জন্য খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, যে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতগুলো। আন্তঃসীমান্ত নদী বলতে কি বুঝি, যে সমস্ত নদী বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়ে অন্য দেশে চলে গিয়েছে অথবা অন্য দেশ থেকে প্রবাহিত হয়ে বাংলাদেশে প্রবেশ করেছে, সেই সমস্ত নদীগুলোকে বলা হয় আন্তঃসীমান্ত নদী। আর এই আন্তঃসীমান্ত নদী মোট রয়েছে 57টি। বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতগুলো রয়েছে?
মোট 57টি নদী রয়েছে আন্তঃসীমান্ত। পরীক্ষার জন্য এটা ইম্পর্টেন্ট। এর মধ্যে আমাদের দুইটা দেশ থেকে রয়েছে, একটা হচ্ছে ভারত এবং একটা রয়েছে কি মায়ানমার। এই দুটো দেশে যেহেতু আমাদের সীমান্তবর্তী দেশ, সুতরাং এই দুটি দেশের সঙ্গেই কিন্তু রয়েছে বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী। টোটাল আন্তঃসীমান্ত নদী রয়েছে আমাদের 57টি, যার মধ্যে প্রায় 54টি নদী ভারত থেকে এসেছে। সিদরাতুল মুনতাহা তাজকিয়া স্যার, আমরা খুব বিপদে আছি কুমিল্লার ব্রাহ্মণপাড়া থেকে খুব বিপদে আছে সিদরাতুল মুনতাহা। আমরা বিভিন্ন অঞ্চল যারা রয়েছে, বিশেষ করে বন্যা কবলিত এলাকা অথবা তার আশেপাশের এলাকা থেকে যারা রয়েছেন, একটু আপনারা কমেন্টে জানিয়ে দিবেন কি অবস্থা আপনাদের সার্বিক পরিস্থিতি। কারণ আমরা তো সবসময় খবর নিতে পারছি না, একদম প্রপার নিউজ যে আমরা পাচ্ছি তাও কিন্তু নয়, আর যখন পাচ্ছি সেটা অনেক পরে পাচ্ছি, অনেক দেরিতে পাচ্ছি। চলুন এরপর দেখেন, আরেকটা একটু খেয়াল করতে চাই যে ভারত এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদীর সংখ্যা 54টি। দেখবেন ভারত এবং বাংলাদেশের একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে ভারত এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী কতটি? ভারত এবং বাংলাদেশের আন্তঃসীমান্ত নদী 54টি, যার মধ্যে শুধু গঙ্গা নদীর পানি বন্টন চুক্তি রয়েছে। একটা নদীর পানি বন্টন চুক্তি রয়েছে, যেটা 1996 সালের 12 ডিসেম্বর স্বাক্ষরিত। এই চুক্তি অনুযায়ী প্রতি বছর 31শে জানুয়ারি থেকে 31শে মে এই সময়ে ফারাক্কায় প্রবাহিত পানির পরিমাপের ভিত্তিতে দুটো দেশের মধ্যে পানি বন্টন হবে। এই 30 বছর মেয়াদী এই চুক্তি নবায়িত হবে দুটি দেশের সম্মতির প্রেক্ষিতে। অর্থাৎ 1996 সালে যে চুক্তিটা হয় সেটা 2026-এ এসে শেষ হবে, এবং 30 বছর পরে অর্থাৎ 26 সালে এসে দুইটা দেশের সম্পর্কের ওপরে, তাদের সম্মতির ওপরে এই বন্টনটা আরো ভবিষ্যতে আসবে কিনা এইটা নির্ধারিত হবে। আমরা এই অংশ দেখেন, এবং বাংলাদেশিদের প্রতি বছর যে বন্যাগুলো হয় তার মধ্যে সব থেকে বেশি বন্যা যে সকল অঞ্চলে হয়েছে একটু দেখে আসি। চলুন কোন কোন সালে হয়েছে। দেখেন 1974 সালে বন্যা হয়েছে 1987 সালে, 1988 সালে, 1998 সালে, 2000 সালে এবং 2007 সালে বন্যা হয়েছে। এবং এই সকল বন্যাদের মধ্যে সর্বোচ্চ 1998 সালে বন্যা ছিল কি ভয়াবহ, যে বন্যায় দেশের প্রায় 68% অঞ্চল প্লাবিত হয়েছিল। বাংলাদেশ সবচেয়ে ভয়াবহ বন্যা 1998। এবং এই বন্যাটা 2024 সালে যে বন্যাটা হচ্ছে বর্তমানে ফেনী, নোয়াখালী, কুমিল্লা, চাঁদপুর, চট্টগ্রাম এবং খাগড়াছড়ি এই অঞ্চলগুলোতে যে বন্যাটা হচ্ছে, এই 98 সালের বন্যার থেকেও ভয়ঙ্কর রূপ নিয়েছে বর্তমান পরিস্থিতিটা। এবং বর্তমান যে বন্যাটা হচ্ছে, এই বন্যাটা কিন্তু সম্পূর্ণ যে প্রাকৃতিক বন্যা তা নয়, এখানে কিন্তু অবশ্যই মানব সৃষ্ট বন্যা রয়েছে, প্রতিহিংসার বন্যা রয়েছে। এতটুকু বলতে আমি বাধ্যই হলাম। আমরা একটু খেয়াল করব আমাদের যে বন্যাটা হচ্ছে মানুষের কি কি আহাজারি রয়েছে, একটু খেয়াল করি আর কি। হ্যাঁ, মানুষের একটু আহাজারিগুলো দেখে আসি। দেখেন আমরা কিছু পিকচার দেখতে পাচ্ছি স্লাইডে, যেটা ওপর থেকে নেওয়া আর কি, শুট করা। হ্যাঁ, এটা হেলিকপ্টার থেকে শুট করা যে পিকচারগুলো, আমাদের কালেক্টেড পিকচারগুলো দেখেন কি অবস্থা। এখানে নদী যেইটা, আমরা একটু নদীটা খেয়াল করি। এই যে আমরা রেড মার্ক, এটা হচ্ছে নদী। হ্যাঁ, এইটা হচ্ছে আপনার নদী চলমান ধারাটা। হ্যাঁ, এখন এইটা নদী, বাট নদীটা তো নদী আকারে থাকবে, বাট আশেপাশের যে অঞ্চলগুলো দেখেন যেখানে মানুষ বসবাস করেছিল, মানুষের বাড়িঘর রয়েছিল এই অংশগুলোতে, এইখানে কিন্তু পুরো বন্যা দেখেন, মানুষের বাড়িঘর কিচ্ছু নাই, আর মানুষের থাকার জায়গা নাই, মানুষ উদ্ধার হতে পারছে না। কোনো কোনো মানুষ যেটা হয়েছে, তার বাড়ি যদি হয় এই অংশটুকুতে 2 তালা বাড়ি, ব্যাপারটা হচ্ছে এরকম, আমি একটু বোঝানোর চেষ্টা করি। একটা মানুষের বাড়ি 2 তালা, তো বন্যার পানি ঢুকছে প্রথম তলাতে ঢুকে গেছে, তো তারা 2 তালা ঢুকে গেছে, 2 তালার উপরে উঠে গেছে তারা। এখন 2 তালার উপরে যখন পানি পায়, ওরা কিন্তু পানিবন্দী হয়ে গেছে, আটকা পড়েছে, ওরা কোথাও বের হতে পারছে না, কারণ না আছে নৌকা, না আছে আপনার কি বলে এটাকে, মানে ওখান থেকে বের হওয়া আসার জন্য স্পিড বোট বলেন, নৌকা বলেন, যে কোনো কিছু ওয়ে নাই। এবং যখন ইন্টারনেটটা ওই এলাকায় বন্ধ হয়ে গেল, নেটওয়ার্ক পাচ্ছে না, নেটওয়ার্কের লাইনটা তো ভেঙে গেছে, টাওয়ার তো ভেঙে গেছে, তাহলে এই অংশগুলোতে দেখেন খেয়াল করেন 2 তালায় উঠে গেছে, মানুষের খোঁজ নাই। এবং ইভেন আমাদের অফিসের এক কর্মী রয়েছেন, এক ভাই রয়েছেন, আমাদেরই এক সহকর্মী রয়েছেন, তার বাবা মার খোঁজ আজ অব্দি মিলে নাই, আজকেও পায় নাই। সে গতকাল বাড়ি গিয়েছে, কিন্তু তার বাবা মার খোঁজ এখনো পায় নাই। কতটা দুঃখ, দুর্দশা, কতটা আতঙ্কের মধ্যে রয়েছে। লাস্ট ফোন কলে কথা হয়েছিল যে আমরা আটকা পড়েছি, ওই যে ফোন কল আটকা পড়েছি, এরপর থেকে আর কোনো খোঁজ নাই। এরকম অসংখ্য মানুষ রয়েছে, অনেক হাজার হাজার মানুষ রয়েছে আতঙ্কের মধ্যে রয়েছে, যারা আটকা পড়ে আছে কোথাও, যারা খোঁজ পাওয়া যাচ্ছে না। মানুষের উদ্ধার কার্যক্রমটা এখনো ক্লিয়ারলি হচ্ছে না। নেক্সট একটু খেয়াল করি, দেখেন আমরা আরেকটা ছবি দেখেন। এই যে একটা ছবির তাৎপর্য কিন্তু অনেক রয়েছে। এই ছবির মধ্যে দেখেন ছোট্ট আমাদের 2টা বাচ্চা, এখানে যে বাচ্চাকে বাঁচানোর জন্য বাবা মা নিয়ে যাচ্ছে।
যে ছবিটা ওঠানো, মানে কি অবস্থা ভয়াবহ, প্রত্যেকটা ছবি কথা বলে। বর্তমান যে ছবিগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটা ছবি কথা বলবে। চলুন আমরা আরো কিছু ছবি দেখি। রাস্তা, পানি উপচে পড়ে রাস্তা বা বাঁধ ভেঙে কিন্তু দেখেন মানুষের যোগাযোগ ব্যবস্থা এটাও নষ্ট হয়ে গেছে। মানুষ পানির যে ঢল নামছে, এই ঢলটা কিন্তু আসলে মানে দেখার মতো না। বর্তমান যে দুর্যোগপূর্ণ অবস্থান করছে বিভিন্ন এলাকার মানুষগুলো। ফেনী তো একদমই শেষ, ফেনী কিন্তু নাই আর। ফেনীর দিকে তাকিয়ে দেখেন, ফেনীতে আপনি যে যাবেন এটা যাওয়ারও কোনো ওয়ে নাই। অনেকেই যাচ্ছেন যে হচ্ছে, অনেকেই এটা ঢাকা থেকে গতকালও অনেকেই গিয়েছে, আজকেও অনেকে যাচ্ছে। কিন্তু যাওয়ার সময় একটা নোটিশ রাখার দরকার সবারই, এটা হচ্ছে যে আসলে ওদের কিন্তু খাবারের এখন চাচ্ছে না, তারা চাচ্ছে তাদের স্বজনরা যেন উদ্ধার হয়ে আসে, বাঁচতে যেন পারে। কারণ খাবারের অবশ্যই দরকার, ত্রাণটাও দরকার, কিন্তু তার আগে দরকার উদ্ধার কার্যক্রমটা। এই উদ্ধার কার্যক্রমটা হচ্ছে না। আমরা যদি একটু খেয়াল করে দেখেন, এইখানে যে ছবিটা দেখেন, এটা একটা ত্রাণ, মানে এটাকে বলা হচ্ছে আপনার আশ্রয় কেন্দ্র। এটা হ্যাঁ, স্কুল কলেজ এটা তো আশ্রয় কেন্দ্রে পরিরূপান্তরিত হয়। তো এটা হচ্ছে আপনার একটা স্কুল, এটা হচ্ছে কলেজ। তো এই কলেজটা হচ্ছে আশ্রয় কেন্দ্র করা হয়েছিল। এই আশ্রয় কেন্দ্রে দেখেন কি একটা অবস্থা। এখন আশেপাশের এলাকা যদি সকল এলাকা পানি দ্বারা যদি প্লাবিত হয়, তাহলে এই এলাকা কিন্তু এখানে কিন্তু পৌঁছানোটা খুবই খারাপ অবস্থা হয়ে দাঁড়াবে। নেক্সট আমরা একটু দেখবো আসলে কোন কোন অঞ্চল দেখেন বন্যার কি একটা অবস্থা। প্রত্যেকটা এলাকায় ড্রোন থেকে নেওয়া ছবিগুলো, হ্যাঁ এই ছবিগুলো প্রত্যেকটা ড্রোন থেকে নেওয়া। দেখেন এগুলো হচ্ছে আপনার মানে এটাকে বলা হচ্ছে আপনার বসবাসরত এলাকা, হ্যাঁ বসবাসরত বা বসত বাড়ি মানুষের। এই বসত বাড়িগুলো যদি পানিতে এভাবে হাবুডুবু খায়, যদি উপচে পড়া পানিতে যদি এরকম চলমান থাকে, মানুষ বাঁচবে কি করে? মানুষের দুঃখ দুর্দশার কোনো সীমা নেই, কোনো শেষ নেই। আমরা একটা ছবি নিয়ে কথা বলতে চাই। দেখতে পাচ্ছেন যে ছবিটা, এই ছবিটা দেখেন ছোট্ট একটা বাচ্চা একটা পাতিলে করে রাখা হয়েছে, এবং এই বাচ্চার আইডেন্টিফাই যেটা মানে বাবা মা বাচ্চাটিকে বাঁচানোর জন্য, মানে এই বাচ্চার বাবা মা এই বাচ্চাটিকে বাঁচানোর জন্য তাকে এভাবে রেখেছে। তার বাবা মা কিন্তু খোঁজ পাওয়া যায় নাই এভাবে। মাহমুদ আক্তার লিখেছেন, স্যার নোয়াখালী থেকে বলছি, এরকম বন্যা কখনোই দেখিনি। মাহমুদ আক্তার লিখেছেন এরকম প্রত্যেকটা অঞ্চল, মানে যে সকল অঞ্চলে বন্যা কবলিত হচ্ছে, আপনার এই যে আপনার ধরেন যে ফেনী, মানে ফেনীতে তো সর্বোচ্চ পরিমাণ, ফেনী নোয়াখালী দুটা অঞ্চল সর্বোচ্চ পরিমাণে মানে বন্যা দ্বারা আক্রান্ত আর কি। ছবি কথা বলে, ছবিটা কিন্তু কথা বলে। তো দেখেন আসলে কতটা অসহায়ের মতো অবস্থান তাদের বর্তমানে রয়েছে ওই অংশটুকুতে। আমরা যদি একটু দেখি, মানুষগুলো দেখতে পাচ্ছেন আপনারা এইখানে, আশা করি মানুষগুলো দেখতে পাচ্ছেন, মানুষগুলো উদ্ধারের জন্য হাত বাড়াচ্ছে। এটা এই ভিডিওটা হেলিকপ্টার থেকে আমরা একটু দেখি, চলুন দেখে আসি। এটা একটা ভিডিও, আসলে ভিডিওটা আমরা জাস্ট দেখে আসি যে কি অবস্থা ভিডিওতে মানুষের আহাজারিটা। এই ভিডিও দেখেন, এটা হেলিকপ্টার থেকে ভিডিওটা করা। এই অংশটুকুতে মানুষজন উদ্ধারের জন্য হাত বাড়াচ্ছে, উদ্ধার করার জন্য। পুরো ভিডিওটা হেলিকপ্টার থেকে, মানুষগুলো উদ্ধার করার জন্য মানে উদ্ধারের জন্য চলে আসার জন্য হাত বাড়াচ্ছিল। আমরা আরো কিছু ভিডিও দেখব। হেলিকপ্টার থেকে পড়া ভিডিওগুলো, আশেপাশে প্রত্যেকটা এলাকা পানিতে ভরপুর পুরাটা। আমরা আরেকটা ভিডিও দেখি, দেখেন কি অবস্থা এখানে এলাকাগুলোর। যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে সকল কিছু ওখানে কিন্তু বন্ধ, টোটালটাই। তো আসলে এই সকল ভিডিওগুলো যখন দেখছি তখন কিন্তু খারাপ দেখাচ্ছে। হ্যাঁ ফেনীতে, হ্যাঁ ফেনীও, মানে ফেনীর কথা আর কি বলবো, ফেনীর কথা তো আসলে বলার বাইরে আর কি। তো আমরা বিদ্যাবাড়ি কর্তৃপক্ষ আসলে এই বন্যার্তদের পাশে আমরা দাঁড়াতে চাচ্ছি, আর যার জন্যই আমরা হচ্ছে সবাইকেই, মানে আমরা শুধু নয় পুরো দেশের মানুষ, হ্যাঁ পুরো দেশের মানুষ আমরা সবাইকেই অনুরোধ করব
আসুন আমরা সবাই বন্যার্তদের পাশে দাঁড়াই। আর এই বন্যার্তদের পাশে দাঁড়ানোর জন্য আসলে কি কি পদক্ষেপ নেওয়া আমাদের দরকার, শুধু পাশে দাঁড়ানো দিয়েই নয়, জনসচেতনতা যেন আমাদের মধ্যে সৃষ্টি হয়। আর এই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য বিদ্যাবাড়ির টিম যে পদক্ষেপটা নিয়েছে তাদের মধ্যে বলে রাখি, প্রথম যে অংশটুকু হচ্ছে আগামী 3 দিন আমাদের সকল ক্লাস বন্ধ থাকবে। আগামী 3 দিন সকল ক্লাস বন্ধ থাকবে, সকল পেইড ক্লাস। আগামী 3 দিন আমাদের সকল ক্লাস বন্ধ থাকবে। আচ্ছা, যে সকল এলাকায় বন্যা নয়, বিশেষ করে ঢাকায় আমরা যারা আছি, যারা ভালো আছি, যারা অন্যান্য অঞ্চলের যারা যেখানে কোনো বন্যার ছোঁয়া যায় নাই, ক্লাসগুলো বন্ধ রাখলে কি আপনারা রাগ করবেন? একটু কমেন্ট করেন দেখি সবাই। ক্লাসগুলো বন্ধ রাখলে কি আপনারা রাগ করবেন কেউ? আমরা সকল মানুষদের জন্যই আর কি, কারণ ওই দিকের মানুষগুলো তো মানে মানুষ, তাই না? ওরাও তো আমাদের ভাই বোন, মানে আমাদেরই তো অংশ। আমরা যেহেতু মানুষ, মনুষ্যত্ববোধ, মানবতা আমাদের রয়েছে, তার জন্যই তাদের এই দুঃখ দুর্দশার জন্য আমরা আগামী 3 দিন যদি বন্ধ রাখি, অনেকে হয়তো বলবেন স্যার আমাদের এখানে নাই, তো আমরা হচ্ছে আগামী 3 দিন ক্লাস বন্ধ রাখছি। ওকে, এটা হচ্ছে আমাদের প্রথম পদক্ষেপ। এটা বিদ্যাবাড়ির পক্ষ থেকে প্রথম পদক্ষেপ। হ্যাঁ, আর দ্বিতীয় আরেকটা যে বিদ্যাবাড়ি পদক্ষেপটা নিয়েছে সেটা হচ্ছে এটা, যেটা অলরেডি আমাদের পোস্ট করে দিয়েছি, দেখেছেন আপনারা। এখানে দেখতে পাচ্ছেন, সারা দেশে বন্যা কবলিত মানুষের পাশে দাঁড়াতে বিদ্যাবাড়ির সম্মানিত সকল শিক্ষক, সকল কর্মী এবং যত কিছু রয়েছে আমাদের, তাদের একদিনের বেতন অনুদান করেছেন। আমাদের যে বেতনটা এখানে রয়েছে, এটা হচ্ছে আমার একদিন বেতন অনুদান আমরা করছি। এছাড়াও আমাদের চলমান কোর্স, অনেকে এই সময় তো ভর্তি হবে, আমাদের চলমান কোর্সে যারা ভর্তি হবেন, এই ভর্তির 20% অর্থ যোগ করা হবে এই উদ্যোগে। আমরা কোনো ফান্ড করছি না, আমরা আমাদের নিজস্ব অর্থায়নে এই সহযোগিতা করছি। আমরা জাস্ট নিজস্ব অর্থায়নে, আবারও বলছি নিজস্ব অর্থায়নে। আমাদের অর্থায়নগুলো কিভাবে আসছে দেখেন। প্রথমত আমাদের 4টা ওয়েতে আসছি, আমরা এখানে লিখে দিয়েছি যে আমাদের সকল যারা হচ্ছে যে শিক্ষক, প্রথমত আমাদের শিক্ষক মণ্ডলীর একটা অনুদান থাকবে বিদ্যাবাড়ি থেকে। হ্যাঁ, 2 নাম্বার বিদ্যাবাড়ি যারা হচ্ছে যে কর্মী রয়েছেন, সহকর্মী বলতে পারি, হ্যাঁ শুধু কর্মী বলবো না, আমরা বলবো আমাদের সহকর্মী, হ্যাঁ বিদ্যাবাড়ির এমপ্লয়ি বলতে পারি বা সহকর্মী বলতে পারি, ঠিক আছে, সহকর্মীদের একটা হচ্ছে অংশ এখানে আসবে। এবং 3 নাম্বার দেখেন 20% অর্থ যোগ হবে। 20% অর্থ বলতে কি, এই যে আপনারা অনেকে যারা এখন ভর্তিটা হবেন, হ্যাঁ বিদ্যাবাড়িতে যারা ভর্তি হবেন এই মুহূর্তে বলতে কয়েকদিন, হ্যাঁ বন্যা কবলিত এই কয়েকদিন যারা ভর্তি হবেন অন্যান্য অঞ্চল থেকে, এই ভর্তি যে ব্যাচে ভর্তি হবেন, আমাদের তো এখানে অনেকগুলো কোর্স রয়েছে, তাই না? আমরা জানি আমাদের কি কি কোর্সগুলো রয়েছে, আমি একটু জাস্ট মুখে মুখে বলে দিব, এবং কোন কোর্স ফি করতে এটাও বলবো। এই কারণে বলবো, যারা এই কোর্সে ভর্তি হবেন ওই ভর্তির 20% আমরা এখানে যুক্ত করব। ভর্তি তো মনে করেন যে আমার ইচ্ছা হয়েছে আমি বিদ্যার্থীতে ভর্তি হব, আমি আজকে ভর্তি নয় কালকে ভর্তি হতে পারি, তাই না? যারা ভর্তি হওয়ার তারা ভর্তি হবে, এটা নর্মালি, তাই না? তো এই ভর্তি তো টাকা তো একদম সম্পূর্ণ বিদ্যাবাড়ি ফান্ডের। তো এই ফান্ড থেকে যারা ভর্তি হবে তাদের ওই ভর্তির 20% টাকা যুক্ত করা হবে এখানে। এবং 4 নাম্বার যে ব্যাপারটা হচ্ছে, আমাদের এমআই প্রধান মুকুল স্যারের তার নিজস্ব একটা অর্থায়ন থাকবেন। আমরা যদি এমডি স্যার বলি, তো এমডি স্যারের একটা অর্থায়ন থাকবেন এইখানে। অর্থাৎ এই 4 ধরনের অর্থায়নটা আমাদের বিদ্যাবাড়িতে, মানে বিদ্যাবাড়ির পক্ষ থেকে যুক্ত করা হচ্ছে। ওকে, এই 4 ধরনের অর্থায়ন হচ্ছে। এখন অনেকে বলছেন স্যার আমাদের শিক্ষার্থীদের কাছ থেকে আপনারা টাকা উঠান, এরকম অনেকে বলছেন, কমেন্টে লিখছেন। তো আসলে আমরা ওই ফান্ডটা করছি না, আমরা এখানকার বিদ্যাবাড়ির যে ফান্ড, যারা বিদ্যাবাড়িতে অনেকে তো ভর্তি হন, তাই না? তো ভর্তি হলে আপনারা যে টাকা দিয়ে ভর্তি হবেন ওই টাকারই আমরা হচ্ছে যে 20% রাখবো হচ্ছে বন্যা কবলিত মানুষদের জন্য। আমরা একটু যদি দেখে আসি যে আসলে আমাদের কোন কোন কোর্সের ফিটা কত, একটু দেখা দিব। হ্যাঁ, ভর্তির মেয়াদটা বাড়ায় দিবেন। জি স্যার অবশ্যই আমরা ভর্তির মেয়াদ বাড়িয়ে দিব, কোনো সমস্যা নাই। একটু দেখে আসি কোন কোর্স ফিটা কত, এটাও কেউ অন্যভাবে নিয়েন না। হ্যাঁ, একটু দেখেন, আমাদের 11 থেকে 20তম গ্রেড রয়েছে। 11 থেকে 20তম গ্রেডের এখানকার কোর্স ফি হচ্ছে 2550 টাকা। কোর্স ফিটা দেখেন নিচে দেওয়া আছে 2550। যারা ভর্তি হবেন তারা তো ভর্তি হবেনই। ওকে, আজকে এই 11 থেকে 20 গ্রেডে যারা ভর্তি হবেন তাদের হচ্ছে 2550 টাকা কোর্স ফি, এবং এই 2550 টাকার 20% আমরা যুক্ত করব বন্যার্ত মানুষদের পাশে। এটিও ব্যাচে কোর্স ফি 4050 টাকা। এটিওতে যারা ভর্তি হবেন তাদের কোর্স ফি 4050। এই 4050 টাকার 20%,
প্রত্যেকটা কোর্সের যারা ভর্তি হবেন ওই কোর্স ফি এর 20% টাকা যুক্ত হবে আমাদের বন্যার্থ মানুষদের জন্য। ব্যাংক জবের কোর্স ফি 3,999 টাকা। ব্যাংক জবে যারা ভর্তি হবেন, ব্যাংকের জন্য প্রিপারেশন নেবেন, কোর্স ফি 3,999 টাকা, এবং এই কোর্স ফির 20% যুক্ত হবে আমাদের বন্যার্থ মানুষদের পাশে। এনটিআরসি এ যারা ভর্তি হবেন 3550 টাকা কোর্স ফি। এনটিআরসি এ 3550 টাকা, যেখানে আপনি এবং যারা ভর্তি হবেন তাদের 20% যুক্ত হবে আমাদের বন্যার্থ মানুষদের জন্য। প্রাইমারি অ্যাডভান্স কোর্স 3550 টাকা, এখানকারও 20% যুক্ত হবে। এরপরে ইউনিয়ন সোশ্যাল ওয়ার্ক বা ইউনিয়ন সমাজকর্মী, এই অংশটুকু থেকে 1490 টাকা। এটা সবচেয়ে শর্ট কোর্স এবং কম মূল্যে, তবুও 1490 টাকারও 20% যা হবে সেটা আমরা যুক্ত করব আমাদের বন্যার্থ মানুষদের জন্য। 47 বিসিএস এর কোর্স ফি 5050 টাকা। এটার 5050 টাকার 20% যুক্ত হবে বন্যার্থ মানুষদের জন্য। 48 বিসিএস, এই বিসিএস এর জন্য মানে 48 বিসিএস এর কোর্স ফিটা হচ্ছে 8050 টাকা। যারা ভর্তি হবেন তাদের 20% যুক্ত হবে বন্যার্থ মানুষদের পাশে। এখন কথা হচ্ছে যে আপনারা যারা ভর্তি হতে চান বা আপনার কোনো বন্ধু যদি ভর্তি হতে চায়, তাদেরকে আপনারা হচ্ছে যে এই সকল নাম্বার রয়েছে, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনারা এখানে যুক্ত হতে পারেন। এখন একটা কথা বলতে হয় যে আসলে সার্বিকভাবে সহযোগিতা যদি করতে চাই, আমরা একটু যদি কথা বলতে চাই এই অংশ থেকে, ভর্তিগুলো তো বলে দিলাম, এখন কিছু কথা বলি। আপনার এখন করণীয় কি? অনেকে ফেসবুকে দেখবেন যে অনেক আগের কিছু ভিডিও আছে যেগুলো ভাইরাল হয়, যেগুলো পোস্ট করা হয়, এগুলো আপনারা যাচাই বাছাই করবেন যে আসলে কোনটা ফেক নিউজটা থেকে বিরত থাকবেন। ভুয়া কোনো নিউজ বা যাকে বলা হয় সহজ ভাষায় গুজব ছড়ানো থেকে বিরত থাকবেন, এটা হচ্ছে কথা। আর দেখা যাচ্ছে অনেকে ভর্তি হবেন না, কিন্তু তারা ডোনেশন করতে চান, তাই না? তো বলতে পারেন স্যার আমরা ডোনেশন করবো কোথায়? আপনারা যারা ডোনেশন করতে চান দেখবেন যে পার্সোনালি কোনো ডোনেশন কাউকে করবেন না, পার্সোনাল যে এককভাবে আপনারা সমন্বিত ডোনেশন করবেন। বিশেষ করে বর্তমানে বন্যা কবলিত মানুষের জন্য আজ সুন্নাহ ফাউন্ডেশন এগিয়ে এসেছে। আপনারা চাইলে আজ সুন্নাহ ফাউন্ডেশনে ডোনেট করতে পারেন। যারা ডোনেট করতে যদি ইচ্ছুক হয়ে থাকেন, ডোনেট করতে যদি আগ্রহী হয়ে থাকেন, সেই অংশটুকুতে আগ্রহী হতে পারেন। এবং আমরা খুব শীঘ্রই বিদবাড়ি টিম আমরা চেষ্টা করব বন্যা কবলিত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। আমরা বিদ্যবাড়ি টিম হয়তো খুব দ্রুতই বন্যা কবলিত এলাকার মানুষদের পাশে বা ওখানে গিয়ে আমরা চেষ্টা করব ওই পাশে গিয়ে যাওয়ার জন্য। কিন্তু এখন আমরা আসলে ব্যাপারটা হচ্ছে যে অনেকেই গিয়েছেন ফেনী, নোয়াখালী এই অঞ্চলগুলোতে, ঢাকা থেকে অনেকেই গিয়েছেন, বাট যাওয়ার ফলে যেটা হয়েছে দেখেন রিস্কটা কোথায়। ঢাকা থেকে যারা গিয়েছে তারা কিন্তু বিভিন্ন খাবার নিয়ে গিয়েছে, কিন্তু অনেকে আপনার লাইফ সাপোর্ট যে রয়েছে আর কি, লাইফ সাপোর্ট অথবা হচ্ছে বন্যা যে অঞ্চল পানিতে ভেসে গেছে, নৌকা, বোট বলেন বা হচ্ছে যে আপনার কি বলে স্পিড বোট, হ্যাঁ যাকে বলা হচ্ছে স্পিড বোট বা নৌকা, এটা কিন্তু বর্তমানে বেশি দরকার। তো অনেকে এগুলো নিয়ে যায় না, অনেকে নিয়ে গেছে খাবার নিয়ে গেছেন। তো এমন একটা অবস্থা, ওই ফোনের চার্জার নিয়ে যায় না, বা চার্জার নিয়ে গেলেও ফোন চার্জ করার মতো ব্যবস্থা নাই। হ্যাঁ, এরপরে দেখবেন যে লাইট নিয়ে যায় না। তো রাতের আঁধারে যেটা হয়েছে যে ঢাকা থেকে যারা রক্ষা করার জন্য বা উদ্ধার কাজ করার জন্য যারা গিয়েছে তাদেরকে উদ্ধার করতে হচ্ছে এখন। তো একটু খেয়াল করেন, দেখেন যারা উদ্ধার করার জন্য গেলেন তাদেরকেই এখন উদ্ধার করা লাগছে, কেন তারা ওভাবে না জেনে গিয়েছে। তো না জেনে যাওয়া যাবে না, কি কি আপনার নিয়ে যেতে হবে এটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে। অবশ্যই আপনাকে পাওয়ার ব্যাংক নিতে হবে, কারণ ওখানে চার্জ করতে পারবেন না আপনি কোথাও। পাওয়ার ব্যাংকটা কেউ যদি যেতে চান আর কি, ওরকম ভাবে এজন্য বললাম, পাওয়ার ব্যাংকটা সাথে নিতে হবে আপনাকে। এবং লাইট নিতে হবে, কারণ রাতের অন্ধকারে সমস্যা যে এইখানে লাইট, হ্যাঁ ছোটখাটো কোনো হচ্ছে যে মানে লাঠি জাতীয় সামথিং কিছু, কারণ বর্তমানে সাপের উপদ্রবটা বেশি, তো এটা মাথায় রাখতে হবে। এবং বর্তমানে যাওয়া বলতে কি দেখেন এখন কিন্তু মানুষটাকে উদ্ধার করে নিয়ে আসাটা হয়ে গেছে মেন সমস্যা, যে একটা বাড়িতে মানুষ আটকে পড়ে আছে, অনেকে জানে না। এখন বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী নামছে মাঠে এবং ফায়ার সার্ভিসের কিছু ইউনিট নেমেছে, সবাই একযোগে আশা করি আগামীকালকের মধ্যে হয়তোবা পরিস্থিতি একটু স্বাভাবিক হয়ে আসবে, আশা করা যায় এই অংশটুকুতে। হ্যাঁ, তো আমরা চাই খুব দ্রুতই এই পরিস্থিতি থেকে বাংলাদেশ উদ্ধার হোক এবং খুব দ্রুতই যেন আমরা সবাই সম্মিলিতভাবেই বন্যার্থ মানুষদের পাশে এগিয়ে আসতে পারি। এবং দেখেন মানুষ যখন উদ্ধার হয়ে আসবে, অনেকে তো মারাও গিয়েছে, আজকে নিউজে দেখলাম প্রায় কতজন 13 জনের মতো হ্যাঁ মানুষ মারা গেছে, তারও বেশি মারা যেতে পারে। হ্যাঁ, অনেকে আহত হয়েছে, অনেক মানুষ প্রেগনেন্ট, মানে 9 মাসের, এরকম একটা ভিডিও দেখলাম যে উনি 9 মাসের প্রেগনেন্ট,
এখন 9 মাসের একটা প্রেগনেন্ট রোগী কিন্তু ওরকম হাঁটা চলাচল করতে পারবে না। তো এমন একটা অবস্থা, অনেকে প্যারালাইজ হয়েছে, অনেকে বাবা মা প্যারালাইজড। হ্যাঁ, লাইফ জ্যাকেট, হ্যাঁ থ্যাংক ইউ মিনহাজুল নাকি মুহাই মিনুল লিখেছেন, হ্যাঁ জ্যাকেট নিয়ে যেতে হবে, জ্যাকেট নিতে হবে। আরেকটা ফ্যাক্ট হচ্ছে পোশাক, ওরা কিন্তু সবকিছু কিন্তু পানিতে ডুবে গিয়েছে, ওদের কিন্তু পরনের পোশাকটাও পর্যন্ত ভেজা। তো যদি কেউ পারেন এখানে আপনার ওদের জন্য যদি কেউ সম্ভব হয় সমন্বিত উদ্যোগে যদি যেতে পারেন, সেক্ষেত্রে অবশ্যই পরনের পোশাক নিয়ে যাবেন। সেটা হতে পারে নতুন পুরাতন যাই হোক না কেন, জাস্ট নিয়ে যাওয়ার দিকে, কারণ ওখানে বৃষ্টি হচ্ছে অনবরত, বৃষ্টি কিন্তু থামছে না, এবং আগামী 72 ঘন্টা কিন্তু বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এটা আবহাওয়া অফিস থেকে কিন্তু বলা হয়েছে আগামী 72 ঘন্টা ওখানে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো বৃষ্টি হওয়ার সম্ভাবনা হলো, আশা করা যায় আমরা এটা মনে করছি যে আগামী কালকের মধ্যে হয়তোবা উদ্ধার কার্যক্রমটা মোটামুটি ভাবে হাতে মানে চলে আসবে উদ্ধার কার্যক্রমটা। এবং এরপরে উদ্ধার কার্যক্রম হয়ে গেলেই যে মোকাবেলা হয়ে গেল তা কিন্তু নয়, এরপরেই কিন্তু শুরু হবে। দেখেন বন্যা কবলিত স্থানে সব থেকে বেশি সমস্যা হবে এই যে বিভিন্ন পোকামাকড় আসছে, সাপ, ওদের বাসা টাসা ভেঙে সব চলে আসছে, এখানে একটা লাইফ রিস্ক থাকবে এখানে, সাপের যে উপদ্রব এই অংশটুকু। দ্বিতীয় হচ্ছে যে বিভিন্ন জীবাণু, পাশাপাশি বিশুদ্ধ পানির অভাব, এই বিশুদ্ধ পানি দরকারটা এইখানে অংশটুকুতে। হ্যাঁ, এরপরে দরকার হচ্ছে যে শুকনো খাবার, কারণ গ্যাস নাই ওখানে, কোনো কিছু দিয়ে আগুন জ্বালানোর কোনো ওয়ে নাই পানির মধ্যে, এখানে দরকার শুকনো খাবার, শুকনো খাবার নিতে হবে। এবং ডায়রিয়াটা প্রকোপ বাড়বে এই অংশটুকুতে, ডায়রিয়ার জন্য খাবার স্যালাইন। তাহলে এই যে মানে বিশুদ্ধ পানি, খাবার স্যালাইন এবং শুকনা জাতীয় কিছু খাবারের পাশাপাশি আরও একটা ব্যাপার হচ্ছে প্রয়োজনীয় বা জরুরি ঔষধ, এটা কিন্তু দরকার। তো যদি কোনো দল বা এখান থেকে আপনারা অনেকে আছেন এরকম পার্সোনালি অনেক উদ্যোগ নেয়, একটা টিম যে 8-10টা বন্ধু মিলে আমরা যাবো এই অংশটুকুতে, তারা এরকম উদ্যোগ নেয়। তবে উদ্যোগ নেওয়ার পূর্বে অবশ্যই এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে কোন ধরনের হেল্প আপনি করতে চাচ্ছেন এবং কিভাবে করতে চাচ্ছেন। তবে তবে এখনকার যে অবস্থা দেখলাম, আপনি মনে হয় ফেনীতে ঢুকতেই পারবেন না, এখন পসিবলই নয়, কারণ হাইওয়েটাও পানিতে ভরপুর হয়েছে এবং প্রচুর পরিমাণে জ্যাম লেগেছে। তো ঢাকা চট্টগ্রাম মহাসড়ক সড়ক সম্ভবত এখন বন্ধ রাখা হয়েছে, গাড়ি চলাচল করছে না ঢাকা চট্টগ্রাম যে মহাসড়ক এই অংশটুকুতে। আচ্ছা, আতিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ আমি বি নেগেটিভ ডোনার, বাংলাদেশ পরিবারকে বর্ণাঢ্যদের সাহায্যের জন্য চাঁদা প্রদান করেছি। থ্যাংক ইউ আতিকুল ইসলাম। স্যালাইন ওষুধ অনেকে লিখেছেন, থ্যাংক ইউ। শারমিন আলম লিখেছেন স্যালাইন, বিস্কুট, চিরা, ছাতু, স্যানিটারি ন্যাপকিন। হ্যাঁ, এই সমস্ত বিষয়গুলো কিন্তু আমাদের ওদের জন্য, বন্যার্থ মানুষের জন্য জরুরি। তো আসুন আমি আবারও বিদ্যাবাড়ির পক্ষ থেকে এবং একজন মানুষ হিসেবে, প্রথমত আমরা একজন মানুষ হিসেবে, এরপরে আমার ব্যক্তিগতভাবে এবং প্রাতিষ্ঠানিকভাবে আমরা যেভাবে পারি চলুন আমরা সবাই মিলে বন্যার্থ মানুষদের পাশে দাঁড়ায়, বন্যার্থ মানুষদেরকে সহযোগিতা করি। আর এই সহযোগিতার জন্য বিদ্যাবাড়ি ছোট্ট একটা উদ্যোগ নিয়েছে, এটা খুব বড় উদ্যোগ কোনো কিছু নয়, ছোট্ট একটা উদ্যোগ। এই উদ্যোগের মধ্যে আমি আবারও বলি, বিদ্যাবাড়ির আমাদের সমস্ত যে সকল শিক্ষকগুলো রয়েছে, আমাদের শিক্ষক মণ্ডলীর একদিনের বেতন, আমাদের যে সকল সহকর্মীগুলো রয়েছে সহকর্মীর একদিনের বেতন, এবং যে সকল স্টুডেন্টরা ভর্তি হবেন এই সময়, এই ভর্তির 20% ডিসকাউন্ট দেওয়া হবে বন্যার্থ মানুষদের পাশে। হয়তো যখন বেশি ভর্তি হবে, যদি এরকম হতে পারে, অনেক বেশি ভর্তি হলে অনেক বেশি টাকাটা যাবে এই অংশটুকুতে। আর আমাদের এমআই প্রধান মুকুল স্যার বিদ্যাবাড়ি প্রতিষ্ঠানের পক্ষ থেকে এবং ওনার ব্যক্তিগতভাবে উনি আরেকটা ডোনেট করবে। আশা করা যায় এই ডোনেটটা নিয়ে আমরা খুব শীঘ্রই পৌঁছে যাব সেই সকল এলাকায়। তবে একযোগে সমস্ত কিছুতেই তো আসলে যুক্ত করা পসিবল নয়, আমাদের পক্ষ থেকে ছোট্ট এটা, মানে খুবই নগণ্য বলবো, এটা অনেক বেশি কিছু তা না, এটা হচ্ছে ছোট্ট একটা মানে অনুদান বা ছোট্ট একটা পদক্ষেপ নেওয়াটা। এরকম ছোট ছোট পদক্ষেপগুলো আমরা সবাই যদি নেই, তাহলে দেখা যাচ্ছে মোটামুটিভাবে কিন্তু আমরা সম্মিলিতভাবে যখন একত্রে কাজ করব, ওই যে একটা কথা আছে 10 মিলে করি কাজ, হারি জিতি নাহি রাজ। তো আমাদের দেশের অন্য প্রান্তের কোনো ভাই বোন বিপদে পড়লে অবশ্যই আমরা এগিয়ে আসব, এবং এটাই হবে মানবিকতা, এটাই হবে মনুষ্যত্ববোধ। আমরা মনুষ্যত্ববোধ যেন আমাদের থাকে, মানবিকতা যেন আমাদের থাকে। এই বন্যা এই সময়ে যেন আমরা অন্য অমানুষদের মতো যেন কাউকে অবহেলায় ফেলে না দিই, এই হোক আমাদের কামনা। আগামীর বাংলাদেশে যেন আমরা সবাই একত্রে একসাথে সবার মানে একজনের বিপদে যেন সবাই আসতে পারি, এই বিপদে চলে আসব একত্রে। হ্যাঁ, তাসফিয়া জামান, স্যার আমি বিসিএস ব্যাচে ভর্তি আছি, আমার লক্ষ্য হলো 11 থেকে 20তম গ্রেডে, এখন কোন কোর্সে ভর্তি হতে পারি একটু বলবেন। তাসফিয়া যখন বিসিএস কোর্স করলে মোটামুটিভাবে 11 থেকে 20 গ্রেডের মানে যে আপনার প্রিপারেশন এটা হয়ে যায়। হ্যাঁ, তবুও আপনি যদি নতুন করে 11 থেকে 20 গ্রেডে ভর্তি হতে চান সেক্ষেত্রে হতে পারেন, কোনো সমস্যা নাই। ছোট শিশুদের খাবার ও কাপড় চোপড় নেবেন লিখেছেন মাহমুদা খাতুন। মাহমুদা আক্তার, স্যার নোয়াখালীর দিকে খেয়াল করবেন,
হ্যাঁ, মাহমুদ আক্তার আপু, মনোয়াখালীও তো বন্যা কবলিত এবং মারাত্মক কবলিত। তো যাই হোক, আমরা আজকে এখানে শেষ করছি। আমরা চাই খুব দ্রুতই যেন এই বন্যার্ত যে সকল এলাকাগুলো রয়েছে, এলাকাগুলো যেন উন্নয়নের পথে চলে আসে, যেন দ্রুতই মানে বন্যাটা সেই অঞ্চলগুলোতে যত আঘাত এনেছে এই আঘাতগুলো যেন আমরা দ্রুত রিকভার করতে পারি, বন্যার সার্বিক পরিস্থিতির যেন উন্নয়ন ঘটে, এবং যেন খুব কম সংখ্যক, মানে যতজন মারা গিয়েছে তত মারা গিয়েছেই, এবং যেন আর প্রাণ না যায় সে ব্যবস্থা আমরা যেন করতে পারি। এবং খাবারের অভাবে এবং মানে কি বলে, পুষ্টিকর খাবার বলা হচ্ছে এটাকে, হ্যাঁ, আমরা যেন এখানে এখন খাবারটা কিন্তু মেইন ফ্যাক্ট, হ্যাঁ, অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। এবং আমরা যারা ডোনেট করব তারা যেন কোনো ভুল পথে ডোনেট না করি, কোনো ব্যক্তিগত পার্সোনাল নাম্বারে আমরা যেন টাকা ডোনেট না করি, যেন পরিচিত এবং আপনি যারা মনে করবেন যে আসলে ওই ব্যক্তিটাকে আমি চিনি, তাহলে তাকে টাকা দিলে টাকাটা আমরা নষ্ট হবে না, তাকেই টাকাটা আপনি ডোনেট করবেন, এছাড়া অন্য কোথাও নয়। তো আমরা বিদ্যাবাড়ির পক্ষ থেকে অবশ্যই খুবই মর্মাহত এবং শোকাহত এই বন্যার জন্য। আমরাও চাই একযোগে সেই বন্যার্ত মানুষদের পাশে দাঁড়ানোর জন্য। তো আজকে এতটুকুই, আমরা এখানে শেষ করব। ইনশাআল্লাহ দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী কোনো লাইভে। আমাদের সকল পেইড ব্যাচের ক্লাস আগামী 3 দিন বন্ধ থাকবে, এটা আমি অ্যানাউন্স করলাম। এবং যে সমস্ত পেইড ব্যাচে আছেন ইনশাআল্লাহ সকল ব্যাচেই নোটিশটা পেয়ে যাবেন। এটা অ্যানাউন্স করা হচ্ছে, আগামী 3 দিন এই বন্যা কবলিত মানুষের জন্য পেইড ক্লাসটা বন্ধ থাকবে। ওকে, তাহলে সবাই ভালো থাকবেন, সবাই দোয়া করবেন তাদের জন্য। আল্লাহ হাফেজ।